হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এটা আমি তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা আমি বলবো, সবাই কিন্তু বইটা খুলে বসবে। তাহলে কি হবে, আমি যে পড়াগুলো পড়বো তোমরা আমার সঙ্গে সঙ্গে শুনবে পড়াগুলো, বইটা সামনে রেখে দেখবে পড়াগুলো তোমাদের নিজেদের সামনেই পড়াটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার পড়াটা শুনতে শুনতেই তোমাদের পড়াটা তৈরি হয়ে যাচ্ছে। তো ভালো করে সবাই পড়াটা দেখতে শুরু করে দাও, ঠিক আছে? ইতিহাস পড়লে এবং শুনলে দেখবে ইতিহাসটা ভালো লাগবে এবং মজাও লাগবে এবং পড়তে তোমাদেরও ভালো লাগবে। তো আর দেরি না করে চলো শুরু করছি। দেখো, যত পুরনো দিনের কথাই হোক গল্পের মতো করে বললে সবারই ভালো লাগে, কিন্তু মুশকিল হলো অনেক ইতিহাস বইতেই গল্পগুলো ভালো জমে না, খালি রাজা উজিরের নাম ধাম, যুদ্ধের সাল তারিখ। তাই ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো সেই মজাটা সবাই পায় না, গুলিয়ে যায় নামগুলি, মনে থাকে না সাল তারিখ, কে কার পরে ক্ষমতায় এলেন সেসব মনে রাখা খুবই কঠিন। কিন্তু কঠিন হলেও একটু আধটু নাম বা সাল মনে রাখা জরুরি, কারণ যেসব ঘটনার কথা ইতিহাস বইতে থাকে সেগুলো আজ থেকে অনেক অনেক বছর আগে ঘটেছিল, আবার সব ঘটনাগুলো একই দিনে বা একই বছরে ঘটেনি। তাহলে কিভাবে জানা যাবে কোন ঘটনাটা কবে ঘটেছিল? তাই আগে পরে করেই সাজাতে হয় ইতিহাসকে। তার জন্য জানতে হবে ঘটনাগুলোর সময়কাল। ইতিহাসের সময় মাপতে গেলে চাই তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ, এইসব নানা সময় মাপার হিসাব। সেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব বিশেষ কাজেই লাগে না। তাই সাল তারিখগুলির যতই জটিল হোক আসলে ওরা নির্দোষ। পাছে আমরা সময়ের হিসাবে গোলমাল করে ফেলি, তাই তো ওরা আমাদের সাবধান করে দেয়। ফলে ইতিহাস বইতে একটু আধটু সাল তারিখ থাকবেই। নানান ধাঁধা বা মজার হিসাব করে সাল তারিখ মনে রাখাটা একটা খেলা। দেখো তো কত ভালো করে তোমরা এই খেলাটা খেলতে পারো বছর জুড়ে। জটিল নামধামগুলো নিয়ে দুশ্চিন্তা তবু থেকেই গেল। কারো যদি নামের আগে গঙ্গাই কোন্ডচোল বা সকলোত্তর পথনাথ এর মতো উপাধি বসে, কারো যদি নাম হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এসব নাম বা উপাধি মনে রাখা খুবই কঠিন। কিন্তু এই উপাধি বা নামগুলি অনেক কাল আগের মানুষদের, তারাও হয়তো এত বড় বড় নাম উপাধি নিয়ে গোলমালে পড়তেন, কিন্তু উপায় ছিল না। ওই সময় এমন বড় খটোমটো উপাধি এবং নামেরই চলন ছিল, সেই নামগুলি এখন আর বদলে নেওয়ার উপায় নেই। বাবর, আকবর প্রভৃতি নামগুলো বেশ ছোট, সহজেই মনে থাকে। কিন্তু যতই শক্ত লাগুক, দন্তি দুর্গ নামের কাউকে তো আর ছোট করে দন্তি বা দুর্গ বলে লেখা যায় না। কিন্তু ধরা যাক তোমাদের কারো কারো বেশ মনে থাকে সব নাম বা সাল। ইতিহাস বুঝতে পারা কি তাকেই বলে? সোজা কথা এর উত্তর হলো না। সাল তারিখ নাম ধাম মুখস্থ থাকলেই ইতিহাস জানা হয় না। তাহলে ইতিহাস জানা কাকে বলে? ছোট করে বললে বলা যায়, তাহলে ইতিহাস জানা কিভাবে সেটা হচ্ছে, দেখো, বছরের পর বছর ঘটা নানান ঘটনার এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করাই ইতিহাস জানা। এমন অনেক ঘটনা এবং কাজ আগে ঘটেছে যার ছাপ আজও আমাদের চারপাশে রয়েছে। তাই সেই সব কাজ এবং ঘটনাগুলো বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরির জন্যই ইতিহাস পড়ার দরকার হয়। তাহলে ইতিহাস আমাদের কেন পড়ার প্রয়োজন তার উত্তর কিন্তু এই পর্যন্ত লিখবে। ওকে, এরপর দেখো বাঁদিকে টুকরো কথায় রয়েছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান বলতে কি বোঝায়? দেখো, ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয়, যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলা হয় লেখ। তামার পাতে লেখা হলে তা হলো তাম্রলেখ, আবার পাথরের উপর লেখা হলে তাকে বলা হয় শিলালেখ, আর কাগজে লেখাগুলোকে বলা হয় লিখিত উপাদান। তাহলে ইতিহাসের উপাদানগুলো কি কি বোঝা গেল? তোমাদের কিন্তু এটাই পুরোটাই সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ইতিহাস বইয়ের মধ্যেই কিন্তু ইতিহাসের প্রশ্নগুলো দেওয়া থাকে, তোমাদের সেগুলো কি করতে হবে, খুঁজে মার্ক করে রাখতে হবে যে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। তাহলে প্রশ্ন হলো ইতিহাসের উপাদানগুলো কি কি? তখন তোমরা লিখবে পুরনো মূর্তি, পুরনো মুদ্রা, লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদানগুলি হচ্ছে ইতিহাসের উপাদান। ওকে, এরপর চলে এসো ইতিহাস জানার রকম ফের, কি কিভাবে ইতিহাস জানা যায়।
পুরনো দিনে যেসব জিনিস আজও রয়ে গেছে সেগুলোই অতীতের কথা জানতে সাহায্য করে। পুরনো ঘরবাড়ি, মন্দির, মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে একটা সময়ের মানুষের বিষয়ে আমরা জানতে পারি, তাই সেগুলো ইতিহাসের উপাদান। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি, কিন্তু প্রকৃতির কোপে আর মানুষের হাতে পড়ে সেসব উপাদানের অনেক কিছুই আজ আর নেই, অর্থাৎ সেগুলো নষ্ট হয়ে গেছে। তাই একটানে ইতিহাস জানার উপায়ও নেই। ভাঙাচোরা ছিঁড়ে যাওয়া উপাদানের টুকরো খুঁজে জুড়ে নেন ঐতিহাসিক, অর্থাৎ যারা ইতিহাসের জন্য উপাদানগুলো খুঁজে নেন এবং ইতিহাস বানান তাদের কি বলা হয়? ঐতিহাসিক। বানান বলতে যে সমস্ত উপাদানগুলো থেকে ইতিহাস তারা খুঁজে পান, যারা করে সেই কাজগুলো তাদের বলা হয় ঐতিহাসিক। ওকে, তারপর সেগুলিকে সাজিয়ে নেন আগে পরে করে, তার থেকে তৈরি করেন অনেক আগের সেই সময়ের একটা ছবি। আর যেখানে উপাদানের টুকরো পাওয়া যায় না সেখানে ফাঁক থেকে যায়। তাহলে বোঝা গেল ইতিহাসে সবসময় যে সত্যিই হবে সেটা কিন্তু পুরোপুরি নয়, কিছুটা গোজামিল দেওয়াও থাকে, কারণ সব ইতিহাস তো পুরোপুরি জানা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক ভরাট করার সময় ঐতিহাসিককে সাবধান থাকতে হয়, খেয়াল রাখতে হয় যাতে ঠিক টুকরো ঠিক সময়ে খাপ খায়। সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে বদলে যায় কথার মানে, তাই না? কোন জায়গার ইতিহাস যদি আগে পরে হয়ে যায় সেক্ষেত্রে তো ঐতিহাসিকদের সেটা মাথায় রাখতে হবে যে কিভাবে এটা একসঙ্গে মেলানো যায় ওই ইতিহাসের ঘটনাটা। তো সেটা কিন্তু এই ঐতিহাসিকদের অনেক খেয়াল রাখতে হয়, সেটা ঐতিহাসিককে মনে রাখতে হয়। আজকাল তোমরা বিদেশি বলতে ভারতের বাইরে অন্য দেশের লোকেদের বোঝো, কিন্তু সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকেও ওই গ্রামবাসীরা পরদেশি বা আজনাবি ভাবতেন। ফলে মুঘল যুগের কোনো লেখায় পরদেশি কথাটা দিয়ে সবসময় ভারতের বাইরে থেকে আসার লোক বোঝাতো না, সেটা খেয়াল রাখতে হবে। আবার ধরো, দেশ বলতে অনেকেই তাদের আদি বাড়ি বোঝেন, মানে আদি বাড়ি যেটা তাকে দেশ বলতে বোঝেন। যেমন কেউ হয়তো বলেন তার দেশ বর্ধমান। এখানে দেশ আসলে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাচ্ছে, কারণ বর্ধমান জায়গাটি ভারত বা পাকিস্তানের মতো দেশ নয়, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জেলা মাত্র। তাহলে দেখো, সুলতানি বা মুঘল আমলে কিংবা আজকের দিনেও দেশ কথাটার কত রকম ব্যবহার হয়, তাই না? যখনই ইতিহাস পড়বে তখন আগে বুঝে নেবে কোন সময়ে কোন অঞ্চলের কথা সেখানে বলা হচ্ছে। এই বইতে প্রায় 1000 বছরের ভারতের ইতিহাস তোমরা জানবে। মোটামুটি খ্রিস্টীয় 7ম শতক থেকে 17দশ শতক পেরিয়ে 8দশ শতকের দোরগোড়া পর্যন্ত এই 1000 বছরে ভারতবর্ষে অনেক কিছু বদল ঘটেছে। আবার কিছু কিছু বিষয় মিল রয়ে গেছে, তবে কোনো বদলই রাতারাতি ঘটেনি। এখানে সেই ধারাবাহিক বদলগুলো নানা কথাই বলা হয়েছে। বোঝা গেল? এবার দেখো রয়েছে হিন্দুস্তান, ইন্ডিয়া। এটা কিভাবে এলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখো, পুরো বই পড়া মানে যে পুরো বই থেকে প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। পুরো গল্পটা পড়ার পরে তোমাকে দেখতে হবে যে এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো কোনগুলো, আর সেখান থেকেই প্রশ্ন দেবে। ঠিক আছে? তো দেখো, হিন্দুস্তান, ইন্ডিয়া বলছে খ্রিস্টপূর্ব 6ম-5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। প্রশ্ন আসতে পারে, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার কে করেছিলেন? উত্তর হবে ঐতিহাসিক হেরোডোটাস। তিনি অবশ্য এদেশে আসেননি, তিনি পার্শ্বিক লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন। উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পার্শ্বিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, তখন এই অঞ্চলের নাম হয় হিদুস। তাহলে হিন্দুস্তান ও ইন্ডিয়া কিভাবে নামগুলো পরপর এলো এটা পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে প্রথমে অঞ্চলের নাম কি ছিল? হিদুস। ইরানি ভাষায় স এর উচ্চারণ নেই, তাই স বদলে গিয়ে হয়ে গেছে হ। ফলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলো হিদুস নামে পরিচিত হলো। আবার গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই, তার বিকল্প হস্যই। অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক কার বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো। তবে খেয়াল রেখো, সেই সময় ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকাকেই মূলত বোঝাতো। পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকেই বোঝানো হয়েছে। উত্তরে হিমালয় এবং দক্ষিণে সমুদ্র, এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায় হিন্দুস্তান। আরবি ফার্সি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। তাহলে হিন্দুস্তান শব্দটি
কোন শিলালেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে এই হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়। এক্ষেত্রে সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকেই হিন্দুস্তান হিসাবে বোঝানো হয়েছে। দশম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ অল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। বোঝা গেল? তাহলে এই হুদুদ অল আলম গ্রন্থে কিন্তু এই হিন্দুস্তান মানে সমগ্র ভারতকে কিন্তু বোঝানো হয়েছিল। এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে যেগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দিলাম এগুলো তোমরাও কিন্তু বইয়ে দাগিয়ে নেবে। চলে এসে তার পরের পাতায় ইতিহাসের গুণ ভাগ বলছে, একটি দিনকে আমরা ঘন্টা, মিনিট বা সেকেন্ড দিয়ে ভাগ করতে পারি, কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কি বলতো? ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করেন লম্বা সময়কালকে, যুগ। ঠিক আছে, তাহলে হাজার হাজার মানে বছরকে আমরা কি দিয়ে বুঝবো? সেটা হচ্ছে যুগ দিয়ে। ঠিক আছে, সাধারণভাবে প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিন যুগে ইতিহাস সময়কে আমরা ভাগ করতে পারি। ইতিহাস সময়কে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, প্রাচীন, মধ্য, আধুনিক। সেই অর্থে যে হাজার বছরের কথা এখানে আলোচনা করা হবে সেটা মধ্যযুগে পড়ে। বোঝা গেল? কিন্তু মনে রাখা দরকার যে এভাবে যুগের পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না। হঠাৎ করে কোনো একদিন সকাল থেকে একটি যুগ মানে শেষ হয়ে আরেকটি যুগ শুরু হয়ে যায় না। বোঝা গেল? তাহলে কিভাবে বোঝা যায় কোন সময়টি কোন যুগে পড়বে? আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময়ে দেখা যায়। সেগুলোর তফাৎ থেকেই যুগ ভাগ করার রেওয়াজ আছে। তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত? আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি। তবে আজকাল আর সে কথা মনে হয় না বা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময়ের ইতিহাস লিখছেন। তাতে দেখা যায় তখন জীবনে নানান দিক থেকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। এই বইতে সেই সব উন্নতির কথাও তোমরা জানতে পারবে। একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র। বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার, পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। ট্রিপল স্টার। এই প্রথম অধ্যায় থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসবে না, খুব বেশি না, কিন্তু যে কটা আসবে সে কটা তোমাদেরকে আমি প্রত্যেকটা পেন দিয়ে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, যে আলুর ব্যবহার কোথা থেকে শিখেছে ভারতীয়রা? এটা উত্তর হবে পর্তুগিজদের হাত ধরে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে দেখবে এই প্রশ্নটা দেবেই, বলতে পারো মানে ধরে রাখো যে এই প্রশ্নটা থাকবেই, যে আলুর ব্যবহার কোথা থেকে ভারতীয়রা শিখেছে? উত্তর পর্তুগিজদের হাত ধরে। বোঝা গেল? মনে রাখবে কিন্তু, বারবার করে বলছি, ইতিহাস মানেই গল্প, আর এই গল্পের মধ্যেই প্রশ্ন লুকিয়ে রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের পড়ে আমার সঙ্গে সঙ্গে পড়ে বুঝে নিতে হবে। দেশ শাসনের আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল। কখনো রাজার শাসন নড়বড়ে হয়ে গিয়েছিল, আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য। তৈরি হয়েছিল নতুন নতুন শহর। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায়। বোঝা গেল? তাহলে সেই সময় এগুলো কিন্তু দেখা গিয়েছিল। ধর্ম ভাবনায় বেশ কিছু নতুন পথের হদিশ সে সময়ের মানুষ পেয়েছিল। কি না, আচার অনুষ্ঠান, আড়ম্বর নয়, ভক্তি দিয়েই ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছে। সাধারণ লোকের মুখেই ভাষায় হয়ে উঠেছিল ধর্মের প্রচারের মাধ্যম। তার ফলে ভারতের নানান অঞ্চলের আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয়েছিল। পাশাপাশি ছিল নানান ধরনের শিল্প চর্চা, অর্থাৎ হাতের কাজ যেগুলো মানুষ করতে পারতো সেগুলো। কিন্তু শিল্প হোক বা সাহিত্য, সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। সেসবের বেশিরভাগই ছিল শাসকদের গুণাগানে ভরা। সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম, অর্থাৎ রাজরাজাদের কথা। তাই বলা হয় চোল রাজারা মন্দির বানিয়েছেন। তাহলে মন্দির কারা বানিয়েছেন? চোল রাজারা। অথবা তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। তাহলে শাহজাহান কি বানিয়েছিলেন? তাজমহল। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তাজমহল কে নির্মাণ করেছিলেন? উত্তর হবে সম্রাট শাহজাহান। অসংখ্য সাধারণ কারিগর ও শিল্পী যারা এই মন্দিরগুলো, তাজমহল বানালেন, তাদের কিন্তু কোনো নামই আমরা জানি না। অর্থাৎ যারা আর কি এই তাজমহল নির্মাণে যুক্ত ছিলেন তাদের কারো নামই কিন্তু আমরা জানি না।
ইতিহাসের গোয়েন্দা এর পরের পাঠ বলছে, ইতিহাস বই পড়তে সবসময় ভালো না লাগলেও গোয়েন্দা গল্প পড়তে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। আসলে ঐতিহাসিকও একজন গোয়েন্দা, যে আর কি ইতিহাস লিখছেন তিনিও কিন্তু একজন গোয়েন্দা। গল্পের গোয়েন্দার টুকরো টুকরো সূত্র খুঁজে বের করেন, তারপর সেগুলোকে যুক্তি দিয়ে সূত্রগুলো ঠিক ভুল বিচার করেন, শেষে ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা তুলে ধরেন। তেমনি ঐতিহাসিকও কি করে, টুকরো টুকরো সূত্র করেন, অর্থাৎ টুকরো টুকরো সূত্র খোঁজেন, সেগুলো যুক্তি দিয়ে বিচার করেন, তারপরে সূত্রগুলো সাজিয়ে অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন। আর যেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না সেখানেই ফাঁক থেকে যায়, অর্থাৎ যেখানে কোনো মিল পাওয়া যাচ্ছে না সেখানে কি থাকে, একটা ফাঁক থেকে যায়, অর্থাৎ সেখানে কিছু থাকে না। তো গোটা বছর জুড়ে এই বইটি পড়ার সময়ে তোমরাও এক একজন ঐতিহাসিক বা গোয়েন্দা হয়ে ওঠো, খুঁটিয়ে দেখো সূত্রগুলি, অনেক জায়গায় ফাঁক আছে, চেষ্টা করো যুক্তি দিয়ে সেগুলো ভরাট করার, খুঁজে দেখো নতুন কোনো সূত্র পাও কিনা, তাহলে দেখবে ইতিহাস পড়তে গিয়ে তোমরা এক একজন ইতিহাসের গোয়েন্দা হয়ে উঠেছো, তখন ইতিহাস পড়তে আরো ভালো লাগবে। তো বুঝতে পারলে পড়াটা। তো এখান থেকে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে পরীক্ষায় কি কি প্রশ্ন দেবে। দেখো, পরীক্ষায় তো সব প্রশ্ন দেবে না বা সব লাইন তুলে ধরবে না। এখানে যেগুলো প্রশ্ন দিতে পারে যে মন্দির কারা বানিয়েছিলেন, চোল রাজারা। তাজমহল কে বানিয়েছিলেন, সম্রাট শাহজাহান, এটা একটা প্রশ্ন হলো। তারপর আলুর ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল ভারতীয়রা, এটা একটা প্রশ্ন হলো। ইতিহাসের যুগকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি। তারপর দেখো, ইন্ডিয়া নামটির প্রথম ব্যবহার করেছিলেন কোন ঐতিহাসিক, হেরোডোটাস, এটাও ভালো করে দেখবে। হেদুস নামকরণ কিভাবে হয়, এই টুকরো কথাটা পুরোটাই ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো। তো প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখলে, তো এটা ভালো করে পড়ো, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে এটা লাইক করে দিও, আর যতবারও বন্ধুদেরকে শেয়ার করে দিও। এই চ্যাপ্টারের পরে আমি নেক্সট চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের গিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে পড়ো কিন্তু সবাই, ঠিক আছে, ভালো করে পড়ো, দেখা হবে নেক্সট ভিডিওতে।